এখন যে ক্রাইম স্টোরিটা শোনাবো সেটা দিল্লির একটা ঘটনা। দিল্লিতে সৈয়দ নাংলোই বলে একটা গ্রাম আছে, সেখানে আছে বেশ বড় একটা নালা, তার উপরে রয়েছে একটা ব্রিজ। তো 8 মার্চ 2018 বিকেলবেলায় 4:30টার সময় কিছু পথচারী সেই ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল। যেতে যেতে তাদের নজর পড়ে নালার দিকে। নালাতে তারা দেখে যে একটা মেরুন রঙের সুন্দর সুটকেস, বেশ বড় সাইজের, সেটা অর্ধেক জলে রয়েছে আর অর্ধেকটা বাইরে ভেসে আছে। তাদের একটু সন্দেহ হয়, তারা এটা নিয়েই কথাবার্তা বলছে। এমন সময় সামনে দিয়ে দুজন পুলিশ কর্মী আসছিল। তারা পুলিশ কর্মীকে ব্যাপারটা জানায়। পুলিশ কর্মীরা থানায় জানায় ব্যাপারটা। থানা থেকে একটা টিম আসে, সঙ্গে আসে কিছু সাফাই কর্মী। তারা এসে সুটকেসটা বের করে। যেমন সন্দেহ করেছিল ঠিক তেমনটাই হয়। যখন সুটকেসটা খোলা হয় তখন দেখা যায় সুটকেসের মধ্যে একটা মহিলার বডি রয়েছে। বডিটা দেখেই বোঝা যাচ্ছিল যে বডিটা বেশ পুরনো, মানে বেশ কিছুদিন আগেই সে মারা গেছে, কারণ সেই বডিতে পচন ধরতে শুরু হয়েছিল। আর বডিতে ছিল একটা কমলা রঙের সালোয়ার কামিজ, আর হাতে বাঁধা ছিল একটা সবুজ কাপড়ে বাঁধা তাবিজ, গলায় ছিল রুদ্রাক্ষের মালা। পুলিশ বডিটাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে পোস্টমর্টম হয়। পোস্টমর্টমে দেখা যায় যে মহিলার পেটে ছিল বেশ কিছু ঘুমের ওষুধ, আর মহিলার বয়স এই 50-55 এরকম একটা হবে। তারপরে পুলিশের যেটা প্রথম কাজ ছিল, পুলিশ এবার চেক করে যে আশেপাশের কোনো থানাতে কোনো মহিলার মিসিং ডায়েরি রয়েছে কিনা। পুলিশ চেক করতে গিয়ে দেখে 4 মার্চের সোনিয়া নামের একজন মহিলার একটা মিসিং ডায়েরি রয়েছে। তার বাবা আর মা দুজন একসঙ্গে নিখোঁজ হয়ে গেছে বলেই মিসিং ডায়েরিটা করা হয়েছে। আর বডিটা পাওয়া গেছিল সেদিন ছিল 8 মার্চ। তো 9 মার্চ থানা থেকে ওই সোনিয়া নামের মহিলাকে ডেকে পাঠানো হয়। তাকে ওই বডিটা দেখানো হয়। তারপরে জিজ্ঞেস করা হয় যে এই মহিলাটাকে আপনি চেনেন কিনা বা আপনার মা কিনা। সে মহিলা কান্নায় ভেঙে পড়ে। সে চিৎকার করে বলতে শুরু করে যে না, তার মা মারা যেতে পারে না, আর এটা তার মা নয়। তো পুলিশ বোঝে যে এটা তার মা নয়। তারপরে তাকে যেতে দেওয়া হয়। আর সেই সঙ্গে আশেপাশের লোকজনের কাছেও মহিলার ব্যাপারে খোঁজ নেওয়া হয়। আশেপাশের লোকজন বলে যে মহিলা বরের সাথে ঝগড়া করে গত 1 বছর ধরে নিজের মা বাবার কাছে এসে থাকছে। তার 2 ছেলে মেয়ে আছে। আর মহিলা ভীষণ বদরাগী, রাগী গোছের একজন মহিলা। তার হাজবেন্ডের সাথে তার সম্পর্ক অত্যন্ত খারাপ, কিন্তু তার হাজবেন্ডের সাথে তার মা বাবার সম্পর্ক খুব ভালো। মানে শ্বশুর শাশুড়ির সাথে জামাইয়ের সম্পর্কটা একদম স্বাভাবিকের থেকে আরও ভালো বলা চলে। কিন্তু মহিলার সাথে তার বরেরও সম্পর্ক ভালো নয়, মা বাবার সাথেও তাদের সম্পর্ক ভালো নয়। এই ব্যাপারটাতে পুলিশের একটু সন্দেহ বলে মনে হয়। তখন তারা সেই ভদ্রলোককে, মানে সোনিয়ার হাজবেন্ডকে বা যে নিখোঁজ ভদ্রমহিলা আর ভদ্রলোক, তাদের জামাইকে ডেকে পাঠানো হয়। ওই মর্গে রাখা বডিটা দেখানো হয়। তো বডিটা এতটাই পচে গেছিল যে দেখেই চিনে ফেলাটা খুব একটা সম্ভব ব্যাপার ছিল না। কিন্তু সেই ভদ্রলোক, মানে জামাই, বলে যে তার শাশুড়ি ওই ধরনের রুদ্রাক্ষের মালাও পরতো, আর তিনি বিভিন্ন দরগাতে যেতেন, আর তার হাতেও ওই সবুজ রঙের কাপড়ে বাঁধা যে তাবিজটা রয়েছে, তো তার শাশুড়ির হাতেও ওরকম একটা তাবিজ ছিল। আর তিনি আরও ভালো করে লক্ষ্য করার পরে বলেন যে পচে গেলেও তিনি বেশ ভালোই বুঝতে পারছেন যে ওটাই তার শাশুড়ির বডি। এবার পুলিশ কিন্তু একটু সন্দেহ হয় যে এই মহিলা তাহলে মিথ্যা কথা বলল কেন। মহিলার ব্যাপারে আরও ভালো করে যখন জিজ্ঞাসাবাদ হয় চারিদিকে, তখন জানা যায় যে মহিলার 2 ভাই আছে, আরও একজন বোন আছে। মানে 4 জনের মধ্যে তিনি সব থেকে বড়। সবাই ম্যারেড। আর তার ভাই সে কুয়েতে থাকে। আর তার অন্য এক ভাই, তার মা বাবার সাথে একটু ঝগড়া, কারণ সে নিজের পছন্দের মেয়েকে বিয়ে করেছিল, তো সেও বাড়ি থেকে দূরে থাকে। আর একটা ছোট বোন আছে, সেও জলন্ধরে পাঞ্জাবে বিবাহিত, সে দূরে থাকে। শুধুমাত্র সেই নিজের হাজবেন্ডের সাথে সুখী নয়, আর সে এসে মা বাবার সাথে থাকে। আর মা বাবার সাথে প্রায় মাঝে মাঝেই তার সম্পত্তির ব্যাপারে ঝামেলা চলে। সম্পত্তি বলতে তার অন্য সব ভাই বোনেরা বেশ আর্থিক সচ্ছল, তার হাজবেন্ডও আর্থিক সচ্ছল, কিন্তু সে হাজবেন্ডের সাথে থাকে না। তার হাজবেন্ডের সাথে তার ঝগড়া,
তাই 1 বছর ধরে এখানে রয়েছে। আর বিভিন্ন সময় বাবা মায়ের কাছে টাকা চায় বা তাকে এই বাড়িটা লিখে দিতে হবে এমন সে বায়না করে। তাই জন্য বাবা মায়ের সাথে সবসময় তার সম্পর্কটা ভীষণ খারাপ। পুলিশের কিন্তু একটু সন্দেহ হয়। পুলিশের মনে হয় যে মহিলার বডি পাওয়া গেছে তার হাজব্যান্ডও নিখোঁজ, মানে সোনিয়া তো নিখোঁজের ডায়েরি করেছিল বাবা মা দুজনেরই, তাহলে হয়তো সেই ভদ্রলোকেরও বডিটা পাওয়া যেতেই পারে ওই নালাতে আবার সাফাই কর্মীদের নামানো হয়। সাফাই কর্মীরা সত্যি সত্যি একটা নীল রঙের সেম টাইপ ব্যাগ আবার খুঁজে জল থেকে বের করে। সেখানেও যখন বডিটা বের হয় তো বোঝাই যায় যে 60 বছরের এক ভদ্রলোক। সত্যি সত্যি এই দুজন সোনিয়ার মা বাবাই ছিল। পরে আবার সোনিয়াকে ডেকে পাঠানো হয়। সোনিয়া তখন বলে তার মন খুব খারাপ ছিল, সেই জন্য সে মেনে নিতে পারেনি বা সে কোনোদিন বিশ্বাসই করতে পারছে না যে তার বাবা মা মারাও যেতে পারে। তো সেও তখন চিনে ফেলে যে হ্যাঁ, এই দুজন তার মা বাবা। সোনিয়ার উপর পুলিশের একটু সন্দেহ হয়। তখন সোনিয়ার কল ডিটেলটা চেক করা হয়। যখন কল ডিটেল চেক করা হয় তখন দেখা যায় যে সোনিয়ার সাথে বিক্রম দীক্ষিত নামে একজন লখনৌর ভদ্রলোক, তার সাথে তার খুব ভাব। প্রত্যেক দিনই তার সাথে তার লম্বা লম্বা কথা চলে ফোন কলে। এবার বিক্রম দীক্ষিতের কাছে পুলিশ যায়, জিজ্ঞাসাবাদ করে। বিক্রম দীক্ষিত কিন্তু ভেঙে পড়ে। তখন সে বলতে শুরু করে, সে বলে সে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করে লখনৌতে, কিন্তু তার ইচ্ছা ছিল সে দিল্লিতেও ওই কাজটা শুরু করবে। তো গত 1.5 বছর আগে এই মহিলার সাথে তার ফেসবুকে আলাপ হয়। ফেসবুকে আলাপ হওয়ার পরে দুজনের মধ্যে অনেক ফোন কল হয়। তারপর দুজন দেখা করে দিল্লিতে দেখা করার পরে তাদের দুজনের মধ্যে এতটাই ঘনিষ্ঠতা হয় যে মহিলা নিজের স্বামীর সাথে ঝগড়া করে সে দিল্লি চলে আসে। আর বিক্রম দীক্ষিত ঠিক করেছিল যে সে দিল্লিতেও ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসাটা শুরু করবে, কিন্তু তার জন্য দরকার ছিল একটা বড় পুঁজি। সেই পুঁজিটা তার কাছে ছিল না। আর মহিলা হাজব্যান্ডের সাথে ঝগড়া করে চলে এসেছিল বাপের বাড়িতে, তারও হাত খরচের টাকার দরকার পড়ছিল, সেটাও তার কাছে ছিল না। তাই জন্য দুজনে মিলে ঠিক করে যে দুজন পার্টনারশিপে বিজনেস করবে। সেই জন্য কিন্তু সোনিয়া নিজের বাবা মায়ের কাছে সব সময় টাকা চাইতো, কারণ সোনিয়ার বাবা সারা জীবন দুবাইতেই ছিলেন। দুবাইতে তার ফার্নিচারের ব্যবসা ছিল, তিনি ফার্নিচার নিজে তৈরি করে সেখানে সেল করতেন। তার প্রচুর টাকা পয়সা, প্রচুর সম্পত্তি ছিল। আর যে বাড়িটাতে তিনি থাকতেন সেই বাড়িটার দাম ছিল প্রায় 50 লাখ টাকা। তো সোনিয়া সবসময় নিজের বাবা মাকে বলছিল যে হাজব্যান্ডের কাছে তার থাকা হয়নি, সে চলে এসছে, তার দুটো ছোট ছোট বাচ্চা আছে। সোনিয়ার বয়স কিন্তু 36 বছর ছিল। তো তার পুরো জীবনটাই পড়ে আছে, তাকে কিছু করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, কিছু বিজনেস করতে হবে। সেই জন্য তার বাবা মায়ের কাছে সে সবসময় টাকা চাইতো। আর সোনিয়ার বাবা সোনিয়াকে বলতো যে তোমার হাজব্যান্ড খুব ভালো লোক, তুমি তার কাছে ফিরে যাও, তুমি কেন এখানে কিছু ব্যবসা করতে চাইছো, বা ব্যবসা করার জন্য তিনি টাকা দিতে একদমই রাজি ছিলেন না। সোনিয়া সবসময় তাকে বলছিল যে তাদের যে বাড়িটা আছে সেটা তাকে দিয়ে দিতে হবে। সোনিয়ার মামা বাড়িতে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন জানা যায় যে সোনিয়ার মায়ের যে মা ছিল, মানে সোনিয়ার নানি, সে মারা গেছিল 10 ফেব্রুয়ারি। তো সোনিয়ার মা 10 ফেব্রুয়ারি সেখানে চলে গেছিল নিজের বাপের বাড়িতে। 10 ফেব্রুয়ারি থেকে 2 মার্চ পর্যন্ত সোনিয়ার মা সেখানেই ছিল। আর সোনিয়ার বাবা কিন্তু নিজের শ্বশুরবাড়ি বা শাশুড়ি মারা যাওয়াতে যায়নি, তিনি বাড়িতেই ছিলেন। সোনিয়ার বাবাকে 21 তারিখের পর থেকে আর বাইরে বেরোতে দেখা যায়নি, কারণ সোনিয়ার বাবা প্রত্যেক দিন ইভিনিং বা মর্নিং ওয়াক করার জন্য বাইরে বেরোতেন, আর আশেপাশের লোকজনেরা সেটা লক্ষ্য করত। 21 তারিখের পর থেকে তাকে দেখা যায়নি, সেটা একজন পাশের প্রতিবেশী বলেছিল। আর 21 তারিখের রাত্রেবেলার লোকেশন বিক্রম দীক্ষিতের ফোনে দেখাচ্ছিল সে দিল্লিতে ছিল। এবার যখন তাকে জিজ্ঞেস করা হয় তখন সে বলতে বাধ্য হয় যে আগে থেকেই তারা প্ল্যানিং করে রেখেছিল। 21 তারিখে রাত্রেবেলায় সোনিয়া নিজের বাবাকে খাবারের মধ্যে ঘুমের ওষুধ দেয়, তারপরে তার গলা চেপে তাকে মেরে ফেলে। আর তাদের বাড়িতে যে সোনা গয়না থাকতো, একটা বড় বাক্স ছিল, সোনা গয়না, জরুরি কাগজপত্র, বাড়ির দলিল ইত্যাদি থাকতো, সেটা ছিল একটা নীল রঙের সুটকেস।
সেই স্যুটকেসটাতে সমস্ত খালি করে সেগুলো সোনিয়া নিয়ে নেয়। আর নেওয়ার পরে তার বাবার বডিটা তার মধ্যে ঢুকিয়ে, সেটা কিন্তু ওই 21 তারিখ গভীর রাতেই সেটা সে ঘটিয়েছিল, সেই নালাতে ফেলে দিয়ে আসে। কিন্তু তার সাথে একটা ভারী পাথর বাঁধা ছিল, সেই জন্য সেই স্যুটকেসটা একদম জলের মধ্যে মাটির কাদাতে বসে গেছিল। আর তার মা 2 ফেব্রুয়ারি বাড়ি ফিরে আসে। 21 ফেব্রুয়ারি কিন্তু সোনিয়া নিজের বাবাকে মেরে ফেলে আর গভীর রাতে ফেলেও আসে। তার মা কিন্তু তখনও বাপের বাড়িতে ছিল। তিনি ফিরেছিলেন 2 মার্চে। 2 মার্চে কিছু লোক প্রতিবেশীরা তাকে ফিরতে দেখে, কিন্তু তারপর আর তাকে দেখেনি। আর ঠিক সোনিয়ার যে মামা বাড়ি, সেখান থেকেও তারা বলে যে 2 মার্চে তাদের বোন মা মারা গেছিল, তখন এসেছিল। 2 মার্চে কিন্তু আবার সে ফিরে গেছে। বাড়ি ফেরার পরে সে সোনিয়াকে জিজ্ঞেস করে যে তোমার বাবা কই? সোনিয়া বলে বাবা বাইরে হাঁটতে গেছে। তারপরে মাকে সে চা বানিয়ে দেয়। সেই চায়ে আবার ছিল ঘুমের ওষুধ। আবার কিন্তু সেদিনও আগের দিন থেকেই প্ল্যানিং যে মা আসবে, তুমি চলে এসো। তো বিক্রম দীক্ষিত নিজে আবার এসছিল। বিক্রম দীক্ষিত যখনই আসতো নিজের সাথে দিবাকর আর রাঘবেন্দ্র বলে 2জন লোককে নিয়ে আসতো। তারা ছিল ভাড়া করা গুন্ডা। তাদেরকে 1 লাখ টাকা দিয়ে ঠিক করা হয়েছিল যে এরা তো আর কিলার নয়, মানে সোনিয়া বা বিক্রম দুজনেই তো কিলার নয়। তো সেই জন্য 2জন গুন্ডার হেল্প নেওয়া হতো এই কাজে। সোনিয়া কিন্তু ঘুমের ওষুধগুলো দিয়ে দিত। দিবাকর আর রাঘবেন্দ্র বিক্রমের সাথে লখনৌ থেকে তারাও আসতো। আসার পরে বাকি কাজগুলো করতো, মানে গলা চেপে দেওয়া বা বাক্সে বন্দি করা। আর ফেলতে যেত হচ্ছে বিক্রম, বাইক চালিয়ে যেত, আর পেছনে বসে থাকতো সোনিয়া। এইভাবে কিন্তু 2বার সে নিজের বাবা আর মাকে মেরে ফেলেছিল। আর মায়ের টাইমে 2 মার্চে ঘটনাটা ঘটিয়েছে। 4 মার্চে গিয়ে থানায় 2জনের মিসিং ডায়েরি করেছে। কিন্তু তার বাবা 21 ফেব্রুয়ারি থেকেই তাকে দেখা যাচ্ছে না, তাকে পাওয়া যাচ্ছে না। তার রিপোর্টটা কিন্তু তখন সে করেনি। মা ফিরে এলো, মাকেও সেই একইভাবে মেরে ফেললো। তারপরে 2জনের রিপোর্ট একসাথে 2 তারিখে ঘটনাটা ঘটালো। আর 4 মার্চে গিয়ে সে মিসিং ডায়েরিটা করলো। আর 8 মার্চে মায়ের বডিটা দেখতে পাওয়া গেল। তারও কারণ আছে, কারণ মায়ের বডিটা যখন সে ফেলেছিল জলে, তখন কিন্তু তাতে কোনো পাথর বা কোনো ভারী জিনিস বেঁধে দেওয়া হয়নি, যেটা বাবার সময়ে করেছিল। যাই হোক, এইভাবে কিন্তু সোনিয়া বিক্রম 2জনেই ধরা পড়ে। সোনিয়া আর বিক্রম 2জনকেই আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। সোনিয়ার 2জন বাচ্চা ছিল। এই ঘটনাগুলো যখন সোনিয়া আর বিক্রম ঘটাতো, তখন তার বাচ্চা দুটোকে অন্য একটা ঘরে বন্ধ অবস্থায় ঘুম পাড়িয়ে দিত। যাই হোক, তারপরে সোনিয়া ধরা পড়ে। আর সোনিয়ার যে বাকি ভাই বোনেরা, তাদের কাছে যখন জিজ্ঞেস করা হয়, তারাও বলে যে ছোট থেকেই তাদের দিদি, সবথেকে বড় দিদি সোনিয়া, সে সবসময় একটু লোভী প্রকৃতির ছিল। তাদের জামাইবাবু খুব ভালো, কিন্তু সোনিয়ার কখনোই তার সাথে বনিবনা হয়নি। সব সময় তার বাড়িতে যাওয়ার পরে তার বাড়ির সব লোকজনের সাথে সোনিয়া ঝগড়া করত। গত 1 বছর আগে থেকে সে এসে বাপের বাড়িতে থাকতে শুরু করে তখনই যখন বিক্রম দীক্ষিতের সাথে তার অতিরিক্ত বন্ধুত্ব হয়ে যায়, তখন সে স্বামীকে ছেড়ে বেরিয়ে চলে আসে। আর বিক্রমের সাথে বিক্রম নানা রকম প্ল্যানিং করেছে যে কিভাবে তার বাবা মায়ের সম্পত্তিগুলো নিয়ে নেওয়া যায়। সেগুলো নেওয়ার পরে তারা 2জন একসাথে ঘর বাঁধবে, ব্যবসা করবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেগুলো আর হয়ে উঠল না। কিন্তু মাঝখান থেকে বাবা গুরমিত সিং আর মা জাগির কর, তাদের 2জনকে কিন্তু প্রাণ হারাতে হলো নিজের মেয়ের অতিরিক্ত লোভে।